হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এসএসসি সিজিএল পরীক্ষা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা 2024-এর রেজাল্ট দুদিন আগে আউট হয়েছে এবং এর কাট অফ দেখে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই মাথা খারাপ অবস্থা আর কি। ঠিক আছে, আমারও যখন দেখলাম ফার্স্ট যে এত হাই কাট অফ, তো একটা আলাদা রকমই বলতে পারো ফিলিংস আসলো যে এত হাই কাট অফ, অর্থাৎ 390 পরীক্ষা, সেই 390-এর মধ্যে 335, 360, 65, 70-এ গিয়ে চাকরি হচ্ছে। তো সেই জিনিসটা নিয়ে একটু আজকে ডিসকাস করব, কারণ অনেকের সাথে আমার পার্সোনাল পরিচয় আছে, কন্ট্যাক্টও আছে এইচএসসি অ্যাসপাইরেন্ট যারা, তাদের মধ্যে থেকে তো এক দুজন আমাকে জানিয়েছো যে তারা সিলেক্টেডও হয়েছো। ঠিক আছে, একজন পরিচিত আছে যে জিএসটি ইন্সপেক্টর পেয়েছে, ঠিক আছে, এবং একজন আমাকে ইউটিউবে কমেন্ট করেছিলে যে সে ডিভিশনাল অ্যাকাউন্টেন্টে পেয়েছে, তার সাথে পার্সোনালি আমি মিটও করেছি পরে। তো এরকম অনেকে পেয়েছিল, কিন্তু কিছু একটা মানে ভয় অনেকের মনে কাজ করছে যে এত হাই কাট অফ, দিন দিন কাট অফ বাড়তে আছে এসএসসিতে, লাস্ট 2-3 বছর ধরে একদম পুরো এই হিসাবে জাম্প করছে। তো এই পজিশনে দাঁড়িয়ে একজন অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে বা একজন স্টুডেন্ট অ্যাসপাইরেন্ট হিসেবে এসএসসি সিজিএল প্রিপারেশন করাটা বা স্টার্ট করাটা কতটা যুক্তিসঙ্গত হবে, তুমি পারবে কি পারবে না করতে, সেটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, থাম্বনেইলে তোমরা হয়তো দেখতে পাবে যে পড়াশোনা করে লাভ নেই, এটা কোশ্চেন মার্ক দিয়েছে এই কারণে যে অ্যাকচুয়ালি কি লাভ আছে কি নাই, পসিবল কিনা এসএসসি সিজিএলকে ক্র্যাক করা একটু প্রিপারেশন করে, সেটা নিয়ে একটু জাস্ট বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব। ঠিক আছে, ইনফরমেটিভ বলতে পারো হিসেবে নিতে পারো, যারা অলরেডি হয়তো মানে অনেকটা এগিয়েছো বা ফেলিয়ার দেখেছো, বা যারা স্টার্ট করবে ভাবছো কিন্তু হয়তো হাই কাট অফ দেখে এবার পিছিয়ে আসতে চাইছো, তাদের ভিডিওটা খুবই কাজে লাগবে। দেখো, প্রথমে কিছু আগে ডেটাগুলো নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করে নিই। যদি আমরা সিজিএল 2024-এর কথা বলি, তো ভ্যাকেন্সির কথা যদি তোমরা বলো, দেখো প্রত্যেকটা ক্যাটাগরিতে ইডাব্লিউএস এ 1718টা ভ্যাকেন্সি ছিল, এসসিতে 2762টা, এসটিতে 1606টা, ওবিসিতে 4521, ইউআরএ 7567টা, টোটাল ভ্যাকেন্সি দেখাচ্ছে 18,174। এগুলো হরাইজেন্টাল ভ্যাকেন্সি, এগুলো নিয়ে আমরা মাথা ব্যথা করবো না। ইভেন অনেক অ্যাসপাইরেন্ট, অনেকে এরকম আছো যারা খুবই কনফিউজড, আমাকে একজন পাঠাচ্ছ বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছে স্ক্রিনশট, যেখানে যে রেজাল্টের সে দেখে প্রথমে বলছে যে এর তো এত কম নাম্বার, হ্যাঁ এস চাকরি পেয়ে গেল কিভাবে, এর তো 260 নাম্বার আছে, এর তো পাওয়ার কথা না, কিভাবে চাকরি পেয়ে গেল। কিন্তু ভালো করে যখন পাশে গিয়ে দেখলাম একজনের, তার যে সিলেক্টেড ক্যাটাগরি সেখানে এইচ আছে, ঠিক আছে, সেখানে এইচ আছে। তো এইগুলো রিজার্ভেশন থাকে, মানে তোমার হরাইজন্টাল রিজার্ভেশন, বিভিন্ন এগুলো মেডিকেল ক্রাইটেরিয়ার থাকে আর কি। তো ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ হলো, হেয়ারিং হলো, ঠিক আছে, এইরকম জিনিসপত্র থাকে, তো সেগুলো থাকে, এগুলো চেক করে নিও। তার বাইরে ভিতরে কি হয়েছে না হয়েছে ওগুলো নিয়ে আমরা ডিসকাস আজকের ভিডিওতে করবো না, কিন্তু মেইন জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো যে সিনারিওটা কিভাবে করে চেঞ্জ হচ্ছে, কিভাবে তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, বা যদি সেই লেভেলে পড়াশোনা করতে পারো তাহলে পরেই তোমার পক্ষে প্রিপারেশন স্টার্ট করা উচিত কিনা, এগুলো নিয়ে ডিসকাস করি। তো যাই হোক, মোদ্দা কথা 18,000 কিন্তু ভ্যাকেন্সি ছিল, এটা নয় যে খুবই কম ভ্যাকেন্সি ছিল। এত ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও 18,000 ভ্যাকেন্সি মানে কম নয়। নর্মালি 7,000, 8,000 করে লাস্ট কয়েক বছর ধরে আসছিল, খালি 1-2বারই বেশি এসছে, সিজিএল 22-এ বেশি এসেছিল। বাকি মোটামুটি সিজিএল এরকমই 8,000, 10,000, 11,000 এরকমই 7-8,000 থাকে, বাট সেই হিসেবে 18,000 ভ্যাকেন্সি মানে অনেকটাই বেশি ভ্যাকেন্সি, তা সত্ত্বেও এত কাট অফ। ঠিক আছে, তো দেখো এক এক করে প্রথমে আমি এই কাট অফের অ্যানালাইসিসটা দেখে নিই। এটা তো জানোই, ছবি দেখে বুঝতে পারছি কিউ ম্যাথসে তৈরি করা, তো ক্রেডিট গোস টু কিউ ম্যাথস। তো যাই হোক, ওখান থেকে আমি এটা নিয়েছি। যে এইভাবে যদি আমরা দেখি, এখানে প্রত্যেকটা নাম লেখা রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট, এএসও এন্ড সিএসএস এর কাট অফ কত গেছে, 353 কাট অফ গেছে, 353। আর এএসও আইভিতে গেছে সব থেকে বেশি, দেখো এখানে 362 কাট অফ আছে 1 টাকার এমইএতে। পার্টিকুলার কোনটার কত সিট আছে সেগুলো নিয়েও ডিসকাস করবো না, অতটা যাবো না ডেপথে। এখানে 362 আমি হাইয়েস্ট আপাতত মোটামুটি এখানে দেখতে পাচ্ছি। যেগুলো আমাদের ইন্সপেক্টর পোস্টগুলো থাকে সিজিএল এর, ঠিক আছে, তোমার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সেগুলো আমরা দেখি। যদি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, যেমন ধরো এখান থেকে চলে যায় ইন্সপেক্টর যদি চলে আসি, সেন্ট্রাল এক্সাইজ জিএসটি ইন্সপেক্টর 348 কাট অফ, প্রিভেন্টিভ অফিসারও সেম গেছে, আর এক্সামিনারে জাস্ট একটু বেশি গেছে। এক্সামিনারে কাট অফটা একটু বেশিই থাকে, ঠিক আছে, এক্সামিনার আগে অনেকে প্রেফার করে, আর সিটের উপর ডিপেন্ড করে, বাট এক্সামিনার তাও আগে প্রেফার করে এই পিওর বা এগুলোর তুলনা অনেকে দেখেছি। তারপর দেখো ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স 357, অর্থাৎ এটার কাট অফ ওগুলোর কাছে থেকে কয়েক নাম্বার বেশি কিন্তু গিয়েছে আর কি। এবং যদি ডিভিশনাল অ্যাকাউন্টেন্টের কথা বলি, যেটা আমি একটা দেখতে পেলাম, সেটা আই থিঙ্ক ওটারও বেশি কাট অফ গেছে, 350। ঠিক আছে, এই যে দেখো ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট যেটাতে আমি আছি এখন, 350 কাট অফ গেছে, অর্থাৎ এটার ইন্সপেক্টরের থেকেও, মানে জিএসটি ইন্সপেক্টরের থেকেও ওগুলোর থেকেও কিন্তু বেশি কাট অফ গেছে। এটা একটা দেখাই গিয়েছে যে ডিভিশনাল অ্যাকাউন্টেন্টকে এগুলোর আগেই প্রেফারেন্সে রাখে অনেকে। এছাড়াও ভ্যাকেন্সিও যেহেতু অনেকটাই কম, সেই কারণেও একটা এফেক্ট থাকে, বাট লাস্ট ইয়ার ট্রেন্ডগুলো দেখে নেবে, এটা উপরের দিকে থাকে। এবার গল্প হচ্ছে যে এত কাট অফ 350, 60, 63, মানে
কত পার্সেন্টেজ নাম্বার তুলতে হচ্ছে, তারপরে গিয়ে সেগুলোতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি যদি সিজিএল 22 যেটা আমার লাস্ট ছিল পরীক্ষা, সিজিএল 22ও আমার 320 মানে 25 সামথিং নর্মালাইজ ছিল, এক্সাক্ট মনে নেই, 320 র ছিল, 325-এর মতো নর্মালাইজেশন মার্কস ছিল। ঠিক আছে, সো ফাইনাল মার্কস ছিল আর কি। তো 325 যে নাম্বারটা ছিল, 325-এ সবগুলো ইন্সপেক্টরের পোস্ট মোটামুটিভাবে সেই বছর ছিল। ঠিক আছে, আর সেখানটাই সেটা বলতে পারো 50, মানে প্রায় 25 নাম্বারের জাম্প। ঠিক আছে, সিজিএল 22-এর ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দিয়েছিলাম সেটার সাথে কম্পেয়ার করব, সেখানেও কিন্তু আমাদের 38 কি 39,000 এরকম ভ্যাকেন্সি ছিল, অনেক বেশি ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, তো সেই হিসাব কিতাব করে তার থেকে 20-25 নাম্বার জাম্প আমি এখানে দেখতে পাচ্ছি 25 নাম্বারে। এবার একটা রিজন দেখো, এই বছর এটা রিজন কি হতে পারে, এখানে আরও ভ্যাকেন্সি আছে, এগুলো এগুলো তোমরা সব দেখতে পাবে কোনটার কি আছে। ঠিক, এইবার দেখো গল্পটা আমি এখানে করি, সেটা হচ্ছে আমার একজনের সাথে কথা হলো, তাদের যেমন ওরকমই 320-23 ছিল, অনেকে আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু তাদের ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট একজনের সিলেকশন হয়েছে, একজনের জিএসটিতে হয়েছে। তো 20-25 নাম্বার 22 নাম্বার মোটামুটি ওরা বললো যে ওদের কিন্তু মার্কস হয়তো বেড়েছে, এখনো মার্কস জানিনি, বাট মার্কস হয়তো বেড়েছে। তো একটা নর্মালাইজেশন অ্যাব্রাপ্টলি এখানে কাজ করেছে। কিভাবে কাজ করছে নর্মালাইজেশন, সেটা তো যখন ফাইনাল রেজাল্ট আসবে তখনই বুঝতে পারবে যে কিভাবে কার কি নাম্বার হয়েছে। 2 নম্বর কেস এখানে যেটা হয়ে থাকার চান্স আছে, সেটা হচ্ছে যে কোশ্চেন্স এদিক ওদিক হওয়া, যেটা আমার সাথেও সিজিএল 22 হয়েছিল। আমরা দুজন ছিলাম পরিচিত সেখানটায়, তখন জিএসটি ইন্সপেক্টরে। তো আমার আর ওর নাম্বার মানে র স্কোর আমরা দেখে এসেছিলাম সেম আছে, আমাদের দুজনের র স্কোর সেম আছে। কিন্তু ফাইনাল যখন অ্যান্সার কি লাস্টের দিকে যখন এলো, রেজাল্টটা বেরোলো, তখন আমি দেখলাম আমি পেলাম ডিভিশনাল অ্যাকাউন্টেন্টে, অর্থাৎ আমার 1700 সামথিং র্যাঙ্ক হলো, আর ওই বন্ধুটার 300 র্যাঙ্ক হয়ে গেল। অল ইন্ডিয়াতে 300 র্যাঙ্ক হয়ে ও সিএসএস দিয়েছিল প্রথমে, সিএসএস পেয়ে যায় ও। এটা তো আশ্চর্যের বিষয়। তখন আমারও মনে হচ্ছে এটা কিভাবে হতে পারে, দুজনের সেম নাম্বারও ওপরে এটা ওটা। তো যাই হোক, যখন ফাইনাল অ্যান্সার কি সামনে এলো, দেখতে পেলাম যে কোশ্চেনের উত্তর চেঞ্জ করেছে, যার জন্য কি হয়েছে, ও যে দুটো উত্তর ছিল যেগুলোকে ও প্রথমে ভুল ও ভাবছিল, বাট সেগুলোকে এসএসসি রাইট করে নেয়। তো 3টে কোশ্চেন ওর বেড়ে গিয়ে 12 নাম্বার, 4-3-এ 12 নাম্বার বেড়ে গিয়ে একদম বিশাল জাম্প মারে। আর আমার উল্টো কি হয়েছিল, একটা ঠিক হয়েছিল আর একটা ভুল হয়েছিল, খুব একটা চেঞ্জেস হয়নি আমার নাম্বারে, তো আমি ওখানে থেকে যাই। তো এটাও হওয়ার চান্স একটা আছে যে কোশ্চেন্সের অ্যান্সার এদিক ওদিক করেছে। তো তুমি হয়তো যেটা ভাবছো যে আমার এত স্কোর আছে আগেকার অ্যান্সার কি দিয়ে বা এরকম, তো ফাইনাল অ্যান্সার কি আসতে দাও, সেখানে দেখবে কিছু না কিছু চেঞ্জেস হয়তো রিভাইজ অ্যান্সার কিতে করে থাকতে পারে। ঠিক আছে, এটা একটা। তো যাই হোক, এগুলো একটা ব্যাপার গেল। আরেকটা ব্যাপার হলো, তাও কাট অফ কিন্তু অনেকটাই বেশি যাচ্ছে। নর্মালাইজেশন যদি বাদও দিই তা সত্ত্বেও, নর্মালাইজেশনকে বাদ করে দিলাম, যে নর্মালাইজেশন অ্যাব্রাপ্টলি কিছু কাজ করেছে, সেটা যদি বাদ দাও, যদি 1 ডে এক্সাম হতো, তাহলেও যে এরকম নাম্বারটা যদি আনতে হয়, তো সেটা কতটা পসিবল। দেখো, প্রথম কথা তো একটাই আসবে, যে যারা এই লিস্টে নিজেদেরকে নাম আনতে পেরেছে তারা তো পসিবল করতে পেরেছে, তো তোমাকেও পারতে হবে সেক্ষেত্রে। তো ইউ হ্যাভ টু ডু দ্যাট। ঠিক আছে, এবার পারবো না, আমার দ্বারা হবে না, সেটা তোমার মেন্টালিটির উপর ডিপেন্ড করবে। কারণ অলরেডি যে এত 18,000 জন তো চাকরি পেয়েছে, যে যতই কাট অফ থাকুক পেয়েছে, অর্থাৎ পাইনি। যদি বলা হতো মানে এত কম্পিটিশন যে কেউ পারবো না করতে, ইম্পসিবল টাস্ক নয়, এমন একটা টাস্ক যেটা ইম্পসিবল, তার মানে সেটা কেউ করতে পারবে না। কিন্তু এতজন করতে পেরেছে মানে দ্যাট ইজ নট ইম্পসিবল, সেটা ইম্পসিবল নয়, ডুয়েবল, করা যেতে পারে। বাট হ্যাঁ, সেই লেভেলে তোমাকে প্রস্তুতি করতে হবে। এসএসসির একটা এক্সামের একটা খারাপ দিক যেটা আমি দেখি, সেটা হচ্ছে যে লাস্ট কয়েক বছর ধরে ওই একই কোশ্চেন খালি বারবার রিপিট করে দিয়েই যাচ্ছে, প্রিভিয়াস ইয়ার, যেটা আমিও বলে থাকি স্টুডেন্টদেরকে, প্রিভিয়াস ইয়ার পড়ো, খালি প্রিভিয়াস ইয়ার পড়ো, কারণ দেখবে ঘুরে ফিরে ওই একই কোশ্চেন্সের মান খুবই নিচুতে। ওই জন্য বারবার একই রকম কোশ্চেন আসতে থাকাতে যারা রিপিটার্স, যারা বারবার পরীক্ষাটা দিচ্ছে বা অনেকদিন ধরে প্রিপারেশন করছে, প্রচুর অ্যান্সার করতে পারে। তো এই জন্য কি হয়, নাম্বারটা বাড়তে আছে। তো এটা উচিত যে এখানে একটু চেঞ্জেস আনা, একটু ডিফিকাল্টি লেভেলকে ইনক্রিজ করা, একটু প্যাটার্নকে চেঞ্জ করে দেওয়া, বিভিন্ন অন্য ধরনের কোশ্চেন আনা। 4 নাম্বার করে 3 নাম্বার করে এক একটা কোশ্চেনে থাকছে, একটা ছোট 1 লাইনের ম্যাথের কোশ্চেন দিয়ে বলছে এটাতে 3 নাম্বার, যেটা হয়তো 1 নম্বরেরও যোগ্য না। তো যাই হোক, এই জিনিসগুলো রয়েছে, তো সেই কারণে কিন্তু মার্কস বাড়ছে। তো দেখো, এদের পসিবল, তো তুমিও পারবে, এটা নয় যে পারবোই না। এরা কিভাবে করে করলো, কেন এত নাম্বার হলো, সেই জিনিসগুলো অ্যানালাইসিস করার দরকার আছে। কোশ্চেন পেপারটাকে ভালো করে দেখার দরকার আছে, যে কোশ্চেন পেপারে কি সেই এরকম লেভেলেরই ছিল যে এত নাম্বার তোলা যেতে পারে। তো অবভিয়াসলি আমি দেখেছি কিছু কোশ্চেন পেপার, সব শিফট না হলো কিছু শিফটে কোশ্চেন পেপার এরকম আছে যে না খুব একটা কঠিন নয়। এরকম একজনের মার্কস দেখেছি, ইংরেজিতে 135-এ 135 স্কোর করেছে মেইনসে, করেছে তো কেউ না কেউ করেনি, আলাদা ব্যাপার। 135 ইংরেজিতে অ্যাকুরেসি দেখেছো কতটা, 135 দেখলে 45টা কারেক্ট করতে হচ্ছে তোমাকে। তো সেই লেভেলে প্রিপারেশন করতে হবে। তো যদি করতে হয়, কারণ ভাই চাকরি চারিদিকে এমনি কম, তো সেই ক্ষেত্রে যদি পেতে হয়, তো তোমাকে কোনো এক্সকিউজ অ্যাজ সাচ দিলে হবে না, তোমাকে করতে হবে। তবে হ্যাঁ, এটুকু বলবো যে সুবিধা অনেকটা এসএসসি যতই উপরের দিকে যাক,
এইটা নাম্বারটা উপরের দিকে যাচ্ছে, এটা প্লাস পয়েন্ট। তুমি ভাবছো একটা জিনিস কি কোন দিক, যে তার মানে এত নাম্বার কেন বাড়ছে, কারণ একবার একটা অ্যাসপিরেন্ট যখন নিজেকে প্রিপেয়ার করে নিচ্ছে, সে শর্ট করে ফল করছে না, সেই কারণে কি হচ্ছে, সে যখন নেক্সট বার আবার দিচ্ছে আর একটু বেশি প্রিপেয়ার করে নিচ্ছে নিজেকে। ঠিক আছে, তো প্রিপারেশন যে স্ট্রাকচারটাই ওরকম আছে যে তুমি যদি একবার নিজেকে ভালো জায়গায় একটা তৈরি করে নিতে পারো, একবার ক্লিয়ার করার মতন পজিশনে চলে যাও, তাহলে দেখবে তুমি হয়তো মাল্টিপল টাইমস ক্র্যাক করতে পারবে বা ভালো রেজাল্ট করতে পারবে। প্রথমবার হলো না তো পরের বার নিয়ে নিতে পারবে। তো এরকম একটু লেগে থাকতে হবে তোমাকে। বাকি দেখো, কম্পিটিটিভ এক্সাম বা চাকরি এরকম কোনোদিনই নেই যে সবাই পাবে, সবাই কোনোদিনই পাবে না, কারণ এত এত পরীক্ষা দেয়, যত ভ্যাকেন্সি থাকে, তো 10 বছরের ভ্যাকেন্সি মেলালেও সেই লিস্টটা কমপ্লিট হবে না। ঠিক আছে, তো এখানেও কিছুজন থাকবে যারা পাবে, সবাই পাবে না। সাকসেস রেট 100% কোথাও নেই, এখানেও নেই, বরঞ্চ আরও কম অনেকটা। তো একটাই কথা বলবো যে ফেলিয়ার্স থেকে একটু লার্ন করো, শিক্ষাটা নাও যে কোন জায়গাগুলোতে তোমাদের ঘাটতি আছে, কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে। এবার যে 3টে সেকশন, জেনারেল অ্যাওয়ারনেস তোমরা জানোই একটু উল্টোপাল্টা আছে, তো বাকি 3টে সেকশন ম্যাথ, ইংলিশ তোমাকে একদম সলিড ছাক্কা করতে হবে যে আমার ফুল মার্কস ওখান থেকে চাই, একটা নাম্বার যেন এদিক ওদিক না হয়, এবং সেটা পসিবল। ঠিক আছে, অনেকে আনতে পেরেছে, তোমাকেও সেই জায়গাতে নিয়ে যেতে লাগবে। বাকি জিএসটাকেও এখন আর হেলাফেলা করা যাবে না, জেনারেল স্টাডিজকেও তোমাকে ভালো লেভেলে প্রিপেয়ার করতে হবে, কারণ মিনিমাম যদি আমাদের কাট অফ দিয়ে থাকে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্টে আই থিঙ্ক 335 বা 336ই ধরো, 336 নাম্বার মিনিমাম ধরে নিলাম, এখানে 20 নর্মালাইজেশন এর জন্য হয়তো বা বেড়ে থাকতে পারে জিনিসটা, তো 325ই ধরে নিলাম, তো 310 তাও মিনিমাম তোমাকে আনতে হচ্ছে। তো 310 আনতে গেলে এবারে বুঝতে পারছো কি লেভেলে তোমাকে প্রিপারেশন করতে হবে। 310 আনার অর্থ 390 তোমাদের আছে, জানো তোমরা, ম্যাথে থাকে 90, রিজনিংয়ে থাকে 90, ইংলিশে থাকে 135, ঠিক আছে, আর জিএসে থাকে আমাদের 75। ঠিক লিখলাম আশা করি, 75 5 80 110, ঠিক আছে, হ্যাঁ, বয়স 390 টোটাল। তো এই 390 মার্কস যদি তোমাকে 310ও টার্গেট করতে হয়, তাহলে দেখো তোমাকে এগুলোকে টোটাল কমপ্লিট নিয়ে যেতে লাগবে মিনিমাম। মানে ম্যাথ রিজনিং এ তো 180 আউট অফ 180 টার্গেট, মানে তোমাকে আনতেই হবে, এটা তোমার টার্গেট থাকা চাই। এরকম ভাবলে হবে না যে আমার এখানে টার্গেট করলাম 150-এর টার্গেট করেই গেলাম, 180 আমার টার্গেট স্কোর থাকবে, আমাকে 180 আনতে হবে। বাদ গেলে কোথায়, সিলি মিস্টেক হয়ে গেল, একটা পারলাম না কোনো কারণে, এরকম হলো আলাদা গল্প, কিন্তু টার্গেট তোমার 180 আউট অফ 180 আনতে হবে। কারণ জিএস দেখো এমন একটা সেকশন, কেউ এখানে 50ও আনতে পারে, কেউ 60ও আনতে পারে, কেউ 20-20ও আনতে পারে, আমার মনে হয় 25 ছিল 2022-এ। তো এখানে আর ইংরেজিতে দেখো 135 আনছে অনেকে, এবার সবাই তো আনতে পারবে না সেটা, তো অ্যাটলিস্ট এখানে যদি তোমার 125ও তুমি আনো, কথার কথা বলছি, তাও তোমার দেখো কত হবে, 180 200 305, 180 20 200 305 নাম্বার এখান থেকে এইরকম তোমাকে আনতে হবে, তাহলে এদিকে টার্গেট থাকবে, কমে যাবে। এইবার বলবো স্যার এই কিভাবে পসিবল, তো আনতে ভাই তোমাকে হবেই, কিছু করার নেই। ঠিক আছে, এবার তুমি যদি আরেকটু কমাও, যাদের যা সিলেকশন লাগবে, যে লোয়ার পোস্টে সিলেকশন, তাহলে এর এখানে একটু কম আসতেই পারে, যে দেখালো দুটো করে কোশ্চেন তুমি ছেড়ে দিলে, দুটো মানে 4টা কোশ্চেন ধরে নাও 12 নাম্বার বা 15 নাম্বারই ছেড়ে দিলে, তাহলে 100 ধরে নাও কত ছিল, 165 এখান থেকে তুললে, তো 165 5 70 80 280 হলো, তো সেক্ষেত্রে তোমাকে অ্যাটলিস্ট 30 নাম্বার এখান থেকে আনতে লাগবে, তাহলে তুমি মিনিমাম পোস্টে সিলেকশন পাবে। কিন্তু যদি ভালো পোস্টে আনতে হয় সিলেকশন, তাহলে তো ভাই তোমাকে টার্গেটই রাখতে হবে এই 3টা আমার ফুল স্কোর চাই, যে করে হোক। আর বাকি জিএস আমি যত ম্যাক্সিমাম আনতে পারবো তত আমার স্কোর বুস্ট আপ হবে। কিন্তু অনেকে কি করে, এই 3টে সেকশনকেই ল্যাগ করে। আগে নিজের অ্যান্সার কিটা, যারা সিলেকশন হয়নি বা ভাবছো যে প্রিলিমসে আটকে গেছি বা মেইনসে, একটু ট্রাই করে দেখতে পারো যে এই 3টে সেকশনে কত স্কোর আছে তোমার, আর এই সেকশনটা দেখালো অনেক এই 3টে সেকশনে ফল করে আছে তোমার স্কোর, তাহলে কিভাবে হবে। এই 3টে সেকশন কিন্তু তোমার সলিড থাকা আছে। আমি বারবার বলি, আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই দেখে এসেছি, এসএসসি সিজিএল এর খেলা এই 3টে সেকশনে, চাকরি পাওয়ার। ঠিক আছে, বাকি ভালো র্যাঙ্ক করব, ভালো পোস্ট পাবো, স্টেট প্রেফারেন্স পাবো, সেইটা খেলা হচ্ছে এটা, সেইটা এই জায়গাটাতে। যার এই জায়গাটা খুব ভালো থাকবে, সে ডিজায়ার্ড লোকেশন, ডিজায়ার্ড পোস্ট, ডিজায়ার্ড চয়েস, স্টেট সব কিছু পাবে। কিন্তু চাকরি পেতে গেলে হয় এই 3টে আমার সলিড চাই। তো এগুলো ধ্যান রাখো, প্রিপারেশন করো, হার মেনো না। যারা একদম স্টার্ট করতে চাইছো কিন্তু কাট অফ দেখে ভয় পাচ্ছ, তো ভাই আশেপাশে আর পরীক্ষা কোথায়? যদি অ্যাজ আ ওয়েস্ট বেঙ্গল অ্যাসপিরেন্ট হয়ে দেখি, তো আশেপাশে তো আর পরীক্ষা নেই, অপশন নেই। তো এটা আছে, রেলওয়ে আছে, সিজিএল এ প্রিপারেশন করলে রেলওয়ের প্রিপারেশন হয়েই যায় প্রায়।
তো করতে তো হবেই। যদি গভর্নমেন্ট জব প্রিপারেশন করতে চাও, এসএসসিকে টার্গেট করেছো, তাহলে তো ভাই করতেই হবে এনিহাও, ঠিক আছে? টাইম পিরিয়ড নাও, 2 বছর 3 বছরের টাইম পিরিয়ড নাও, যে এইটুকুর মধ্যে আমি ট্রাই করব। যদি আমি গ্রোথের দিকে যাচ্ছি ধীরে ধীরে, এই বছর আমি কাট অফ গেছে ধরে নিলাম 335, আমি কোনো কারণে 300তে বা 310-এ গিয়ে আমি আটকে গেলাম, বা 315-তে, তার মানে আমি এগোচ্ছি, আই এম প্রগ্রেসিং, প্রগ্রেস করছো তুমি, ঠিক আছে? তো তখন হার মানবে না, তখন তুমি ট্রাই করো আর একটু। কিন্তু দেখা গেল তুমি 2-3 বছর ধরে ট্রাই করছো আর তুমি প্রিলিমসই পাস করতে পারছো না সিজিএল এর, দেন আমি বলবো সেটা তোমার ছেড়ে দেওয়াটাই বেটার। অন্য এক্সামে ট্রাই করো বা অন্য কিছু করো, টাইমটা ওয়েস্ট হবে। তো এই কথাগুলো মাথায় রেখে প্রিপারেশনটাকে করো, আশা করি তোমাদের ভালোই হবে এবং সাকসেসের দিকে যেতে পারবে, নয়তো লাইফে অন্য কিছু করলেও ভালো কিছু করতে পারবে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, তাহলে গুড বাই অ্যান্ড টেক কেয়ার।